স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 16 বছর আর প্রার্থীর বয়স 23 করার প্রস্তাব এনসিপির। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে আবারও দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন। তারা বলেন, আওয়ামী লীগ গণহত্যায় অভিযুক্ত। এই দলকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা দাবি করেন, আওয়ামী লীগ এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আগামীকাল দুপুর 2টায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা দেবে জাতীয় নাগরিক পার্টি। সকালে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স 16 বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনার দাবিও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। নই, আংশিক একমত। তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একমত হতে পারি নাই। তো যে সকল ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং একমত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরও কিছু বাড়তি মন্তব্য করা দরকার, সেটা আমরা মন্তব্যের ফর্মে করেছি এবং এর বাইরে আরও বিস্তারিত আকারেও লিখিতভাবে তাদের কাছে করব। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব বলেন, নির্বাচন সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কবে দেশে ফিরবেন তারেক রহমান, এমন প্রশ্নে মির্জা ফখরুল জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না, এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। দীপ্ত সংবাদ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে জমা দিয়েছে। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি।
আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ছুটির দিনে জমজমাট রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর ইফতার বাজার। হরেক রকম ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, আর দেশি বিদেশি নানা পদ কিনতে পেরে খুশি ক্রেতারা। কেউ হোটেল ও রেস্তোরাঁর সামনের ফুটপাত, কেউ বা আবার শামিয়ানা টাঙিয়ে মুখরোচক ইফতারের পসরা সাজিয়ে বসেছেন। কোথাও আবার চুলায় তৈরি বাহারি ইফতার নিতে রয়েছে লম্বা লাইন। দুপুরের পর থেকে গুলশান বনানীর ইফতার সামগ্রীর এসব দোকানে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। এসব খাবারের মূল ক্রেতা অভিজাত শ্রেণী। আয়োজনেও রয়েছে নানা বৈচিত্র্য। ফিশ টিক্কা, টেংরি কাবাব থেকে শুরু করে রয়েছে কাবাব সুপার উস্তম, রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, পাশাপাশি চাইনিজ ও থাই খাবার তো আছেই। আর বাহারি জিলাপির সাথে শোভা পাচ্ছে ক্ষীরের নানান আইটেম। লাজিজ কাবাব, তিলওয়ালা কাবাব, শাহজানি কাবাব, লাহোরি কাবাব, এটি আমাদের রেগুলার আইটেম। সবচেয়ে বেশি ফেমাস হলো আমাদের সুপার উস্তম। হালিম আছে, জিলাপি আছে, ক্ষীরের আইটেম আছে, তান্দুরি আইটেম আছে, রোল আছে। ইভেন্ট এখানে আমাদের ক্রেতারা আসেন নিজের পছন্দ মতো। আমাদের প্রায় 36টির বেশি আইটেম রয়েছে। পিন্নি আছে, টক দই আছে, মিষ্টি দই আছে, রাবড়ি আছে। প্রচলিত ইফতারের আইটেম ছোলা, পেঁয়াজু, বেগুনি বাদ নেই কোনো কিছুই। আলুর চপ আছে, পেঁয়াজু আছে, আর দই বড়া আছে, ডেড মিল্ক শেক আছে, যেটা স্পেশালি আমাদের খেজুর আর দুধ দিয়ে আর হানি দিয়ে তৈরি। একটু বাইরে আসছি একটু বেটার বা ডিফারেন্ট একটু ফুড ট্রাই করার জন্য, তাই এই কারণে আসলে বাড়ি। নামি দামি এসব হোটেল রেস্তোরাঁর ক্রেতাদের সুবিধার্থে রয়েছে বিশেষ ধরনের প্যাকেজ, যার ফলে ইফতার কেনার ঝামেলা নেই বলে জানান রোজাদাররা। বাবার সাথে ইফতার আনতে আসছে। যেটা আমি বানাতে পারি না সেই জিনিসগুলোই আমি আসলে কিনি। মাঝে মধ্যে সবাই ভ্যারাইটি খুঁজে একটু ডিফারেন্ট কিছু খেতে চায়, সবাই ফ্যামিলি একসাথে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দাম একটু বেশি হলেও হাতের নাগালে ঐতিহ্যবাহী ইফতার পেয়ে খুশি ক্রেতারা। একটু আলাদাই মার্কেটে অন্যান্য ইফতার যারা বিক্রি করে তাদের থেকে, বাট ইটস ওকে। ইটস ভেরি প্লেস টু প্লেস, সো এটা কিছু করা থাকে না। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন জায়ান্ট টেক্সটাইল কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, কয়েকদিন আগে ওই কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাক বিতণ্ডার জেরে 3 কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকরা। এ ঘটনার জেরে আজ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকাল 8:30 থেকে আধা ঘন্টা অবরোধ করে রাখেন। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা সকালে ওই শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে আনোয়ারা, বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের একাংশে মূল সড়কে 3 ঘন্টা যোগাযোগ বন্ধ ছিল। এর আগে গতকাল রাত 1টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর জমাদার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা জানান, গভীর রাতে কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় থেকে নেমে আসা হাতি তাদের বসত ঘরে আক্রমণ করে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার সন্তান আরমান জাওয়াদ ঘটনাস্থলে মারা যায়। এছাড়া তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2024 সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত 9,000 অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি। একটু ভালো জীবন আর ভালোভাবে বাঁচার আশায় নানা রকম বিপদ পাড়ি দিতেও দ্বিধা করে না মানুষ। এরই জেরে 2024 সালে বিপজ্জনক পথ বেছে নেওয়া অভিবাসীদের মধ্যে বিভিন্ন অভিবাসন রুটে 8,938 জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM।
সংস্থাটির হিসেবে 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছে। এর আগে কখনো কোনো এক বছরে এত সংখ্যক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়নি। এই সংখ্যাটিকে অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য বলে অভিহিত করেছে জাতিসংঘ। অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ভূমধ্যসাগরের এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া অন্যান্য রুটেও মৃত্যুর হার ছিল বিগত বছরগুলোর তুলনায় বেশি। IOM বলছে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর আরও একটি বড় কারণ সহিংসতা। গত বছর অভিবাসীদের অন্তত 10% নিহত হওয়ার কারণ গুলি, ছুরিকাঘাত ও প্রহার। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এসব সহিংসতা চালিয়েছে। 2014 সাল থেকে অভিবাসী মৃত্যুর হিসাব রাখছে IOM। সংস্থাটির তথ্য মতে বিগত 5 বছর ধরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। খেলার সংবাদ। আজ শুরু হচ্ছে IPL এর অষ্টাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাত 8টায় শুরু হবে ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে শনিবারের সন্ধ্যাটি রঙিন হয়ে উঠবে তারকাদের মেলায়। IPL এর 18তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড তারকা শাহরুখ, সালমান সহ এক ঝাঁক অভিনয় শিল্পীর পারফরমেন্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই শাহরুখ খান তার দল KKR এর সমর্থনে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালকের গুরুদায়িত্বেও থাকতে পারেন তিনি। অন্যদিকে সালমান খান উপস্থিত হবেন তার সিনেমা সিকান্দারের প্রচার চালাতে। এছাড়া ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, আয়ুষ্মান খুরানা, সারা আলী খানও উপস্থিত থাকার কথা রয়েছে। থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত। যুক্তরাষ্ট্রের পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের পারফর্ম করার কথা রয়েছে ইডেন গার্ডেনে। করণ ওজলা ও দিশা পাটানির সাথে পারফর্ম করবে ব্যান্ডটি। অনেক বড় বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। IPL এর উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো তারকারা। এবারের আসরের দলগুলো হলো গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টে মোট 74টি ম্যাচ হবে 13টি ভেন্যুতে। 25 মে ইডেন গার্ডেনেই হবে IPL 2025-এর গ্র্যান্ড ফাইনাল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 16 বছর আর প্রার্থীর বয়স 23 করার প্রস্তাব এনসিপির। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।